প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ঘটনায় যাবার প্রথমেই ছোট্ট করে তোমাদের সাথে একটা চমৎকার ছোট্ট একটা ঘটনা বলতে চাই। তারপর আজকের ঘটনায় যাব। সবাই সাথে থাকো। আজকের ঘটনাটা দারুণ ভয়ের। ঘটনাটা যে বোন বলেছে, বোনের এত সুন্দর করে বুঝিয়ে বলা, আর ওর যে ভয়েস দুর্দান্ত। সিরিয়াস বলছি। আমি যখন বাড়িতে রেকর্ডটা শুনছি, তখন আমার বাড়ির পরিবার ভাবছে হয়তো আমি কোনো হরর স্টোরি কোনো চ্যানেলের শুনছি। ওর এত সুন্দর ভয়েস, যদি ওর ভয়েসটা তুলে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু ও বলেছে, দিদিভাই তুমি তোমার মতো করে গুছিয়ে বলো, তাই ঘটনাটা আমি আমার মতো করেই বলবো। তার আগে ছোট্ট করে একটা ঘটনা বলবো। সেটা হচ্ছে, এক দাদা ভাই তার ছেলের চাকরির জন্য আমার কাছ থেকে একটি কাজ করায়। ছেলের চাকরির ডেট ছিল যেই দিন, সেই দিনের মধ্যে যে আমি মায়ের আশীর্বাদ পার্সেল করি, সেটা কোনো কারণে ডিলে হয়। আমি তো আমার মতো কাজটা করি, কিন্তু ওইখানে যে কোরিয়ার সার্ভিস, সেটা কোনো কারণে একটু প্রবলেম হচ্ছে। এখন এমনিতেই দেখছি খুব দেরি হচ্ছে যেতে, দুদিনের জায়গায় 4 দিন করে যাচ্ছে। তো তার জন্য উনি আমাকে কালকে বলেন দুপুরবেলা যে, দিদিভাই এখনও তো ছেলের পার্সেলটা আসলো না। সারা দুপুর শরীর খারাপের মধ্যে অস্থির হয়ে পড়ি, কারণ কেউ কাজ করাচ্ছে, তার থেকেও বড় চিন্তাটা আমার থাকে, কারণ সে একটা কাজের জন্য তো কাজটা করিয়েছে। আমি সারাটা দুপুর ছটপট করি, আর সন্ধ্যাবেলা মাকে বলি, মা এখনো পর্যন্ত ছেলের জিনিসটা তো গেল না, তুমি কিছু চমৎকার করো মা, এইটুকুনি করো, এমন কিছু করো যাতে ওর ইন্টারভিউ ডেটটা পিছিয়ে যায়। আজকে যাওয়ার ডেট ছিল, আজকেও ওনার হাতে পৌঁছয়নি। উনি আমাকে দুপুরবেলা বললেন যে, দিদিভাই আজকেও আসলো না। আমি বললাম আমি একটু দেখছি। তা আমি যতটা দেখলাম, আমি দেখলাম ডিলে আছে, 17 তারিখ দেখাচ্ছে যাবে। আমি ওনাকে ওইটা পাঠালাম স্ক্রিনশটটা তুলে। উনি দেখে আমাকে বললেন, দিদিভাই চিন্তা করার কিছু নেই, আমি কালকে বলেছিলাম আপনাকে, আপনার শরীর খারাপ আমি জানতাম না, আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমার ছেলের ইন্টারভিউ ডেটটা একটু পাল্টে পেছনে হয়ে গেছে। তোমাদের বলছি দর্শক বন্ধু, তোমরা জানি না কে কেরমভাবে ঘটনাটা শুনছো, আমার গা কাটা দিচ্ছে, আমার গায়ে একটা শিহরণ হচ্ছে। মানে আমি মাকে বললাম, মাগো তোমাকে আমি কালকে দুপুরবেলা বললাম, তুমি আমার কথাটা শুনেছো। আমার ঘরে আমার যে বড় মা আছেন, মা এত কথা শোনেন, এরকম অনেক প্রত্যেক দিনে ছোট ছোট অনেক ঘটনা আমার সাথে ঘটে, অলৌকিক ঘটনা। একদিন এই বিষয় নিয়ে তোমাদের বলবো। যাই হোক, এবার আমরা ঘটনায় যাব, এটা বলার ছিল। জয় বড় মায়ের জয়। সবাই বলো জয় বড় মায়ের জয়, সবাই কমেন্টে লিখো। চলো এবার আমরা ঘটনা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই গরমে ভালো তো থাকতেই হবে। আজকে যে বোনের ঘটনাটা বলবো, ঘটনাটা পুরো শোনো, এতটাই ঘটনাটা ভয়ের। ঘটনাটা যখন আমি শুনছিলাম, আর ঘটনাটার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে যত ভিতরে যাবে একটা করে রহস্য পাবে, একটা নিজের মধ্যে কৌতূহল হবে, এরপর কি হলো, এরপরে কি হলো। বোনের নাম হচ্ছে জয়া, বোনের বাড়ি হচ্ছে উত্তরপাড়া। বোন বলে, দিদিভাই আমি উত্তরপাড়া কলেজে তখন পড়ি। ঘটনাটা আজ থেকে বহু বছর আগের ঘটনা। বোন বলছে, দিদিভাই আমি যখন কলেজে পড়ি, পাশাপাশি আমি হাত খরচা চালানোর জন্য, ওই সময় তো লাগে, সব তো বাবা মা তুলতে পারে না, তখন অনেক ছেলেমেয়েরাই টিউশন করায়। বোনও সেরকম উত্তরপাড়াতেই একটি মেয়েকে পড়াতো। এই মেয়েকে পড়ানো নিয়ে, তার বাড়ি নিয়ে ঘটনাটা আজকে। জয়া বলে, দিদিভাই আমি যে মেয়েটাকে পড়াই, যেদিন প্রথম ওদের বাড়িতে আমি গেলাম, প্রথম আমি বাড়ির বর্ণনাটা দিই ঠিক বোনের মতো করে। বোন বলে, দিদিভাই বাড়ির বাইরে একটা গেট রয়েছে,
গেটটা খুললেই একটা ছোট্ট মতো বারান্দা, যেখানে কিছু গাছপালা লাগানো আছে, খুব বড় না, ছোট্ট একটা বারান্দা। বারান্দা দিয়ে হেঁটে গেলেই কিছুটা গেলেই ঘরের দরজা। তো ঘরের দরজা যখনই খোলে, আমি যখন যাই, তখন আমি যখন ঘরে ঢুকলাম, ঘরটায় এবার ঘরের ভিতরের বর্ণনাটা দিই। জয়া বোন বলে ঘরের ভিতরে গেটটা খুলতে ওদের ডাইনিং স্পেস, বড় একটা ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের ডান সাইডে জয়া যে ঢুকছে ওর ডান সাইডে দুটো বেডরুম আছে, বড় বড় দুটো বেডরুম। আর বাঁ দিকে আছে একটা ঘর, তার পাশে হচ্ছে ওদের বাথরুম, টয়লেটটা রয়েছে। আর ডান দিকে যে দুটো ঘর রয়েছে, যেই ঘরে ওরা বসবাস করে, তার ঘরের পাশেই একটা গলি আছে। সেই গলিটা দিয়ে গেলে, সামনে হেঁটে গেলেই হচ্ছে কিচেন। ওই বাড়ির বর্ণনা এটা। তাহলে আমরা বাড়ির বর্ণনাটা কি বুঝলাম? ঘরের দরজা খুলেই যখন আমরা ঘরে প্রবেশ করছি, একদম পা দিচ্ছি ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের মধ্যেই ডান সাইডে দুটো ঘর, সামনে হচ্ছে কিচেন, হেঁটে গেলে সরু একটা গলি মতো করা, ওখানে কিচেন, আর বাঁ সাইডে রয়েছে একটা ঘর, আর রয়েছে ওয়াশরুম। জয়া বলে, দিদি ভাই, ডান সাইডে যে দুটো ঘর, প্রথম ঘরটায় আমি ওই ছাত্রীটাকে পড়াতাম। যখন আমি পড়াতে যাই ওদের বাড়িতে, তখন একটা জিনিস খুব ভালো করে নোটিস করতাম, ওদের বাড়িতে কখনো আশেপাশে এলাকার প্রতিবেশী লোকজন আসতো না। আমাদের কি হয়, আমাদের বাড়িতে আশেপাশে প্রতিবেশী লোকজন আসা যাওয়া করে, আমরা যাই কোনো সময়, বা বিকেলবেলা কেউ আসতো না। এমনকি ওই যে ছাত্রী যাকে পড়াতে যেত, বাচ্চা মেয়েটি, ওই মেয়েটিও কিন্তু কখনো বাইরে বেরিয়ে যে প্রতিবেশীর ছেলেমেয়েরা রয়েছে তাদের সাথে বিকালবেলা খেলা করা, এইসব কোনো দিন কিন্তু ও দেখেনি। জয়া বোন, জয়া পড়াতে যেত ওই বিকেল 5:30 6টা, ও কলেজ করে এসে তারপর পড়াতে যেত, 8টা অবধি পড়াতো, সপ্তাহে 2 দিন করে পড়াতো। বলছে, দিদি ভাই, খুব অদ্ভুত লাগতো যে ওদের বাড়িতে কেউ আসতো না, আর সব থেকে বড় কথা, ওরা বাড়ির বাইরে যেত না, বাড়ির মধ্যেই 3জন থাকতো, খুব দরকার না হলে যেত না। আর গেলে পারেও ওই বাড়ির বাচ্চা যে মেয়েটি, তার বাবা যেত, বাচ্চা মেয়েটির বাবা। বোন বলে, আমি পড়াতে যেতাম, আমি 2 মাস 2.5 মাস মতো পড়াই, ওর মধ্যে কোনো দিন কাউকে আমি ওদের বাড়িতে আসতে দেখিনি। আমি একদিন কৌতূহলবশত মেয়েটাকে বলি, আচ্ছা তুমি পাড়ায় কারোর সাথে কথা বলো না, খেলা করো না? পাড়ায় তো সবাই খেলা ঠেলা করে, প্রতিবেশীরা। তখন মেয়েটি বলে যে, না, আমার ভালো লাগে না, আমার একা একা বাড়িতে থাকতে ভালো লাগে, আমি বাইরে বেরোই না। তো বলছে আচ্ছা। এবার আর কিছু বলিনি, যখন সে বাইরে বেরোয় না, একা একা থাকতে ভালো লাগে। বোন বলে, সব থেকে বড় ওদের বাড়িতে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে গরমের সময় বাইরে যখন ধরো 34-35 ডিগ্রি গরম, যেই ওদের ঘরের দরজা খুলে ওদের ঘরে পা রাখলাম, তখন বাইরে যে 34-35 ডিগ্রি গরম, সেইটা নেমে গিয়ে 27-28 ডিগ্রিতে হয়ে যায়। ওদের বাড়িটা এতটাই ঠান্ডা। খুব অদ্ভুত লাগতো যে একটা মানে গরমের সময় বাইরে লোক গরমে হুসপাস করছে, ওদের বাড়ির যে পরিবেশটা এত ঠান্ডা। এমনকি কারোর সাথে বাড়িতে হয় না, যেরকম ধরো বাবা মা বাড়িতে গল্প আড্ডা হই হই, একটা চিৎকার কথা বলা, ওদের বাড়িতে ওই সব জিনিস ছিল না। কোনো সময় কারোর সাথে মানে বাবা মাও যে জোর গলায় দুজনে গল্প করছে বা কোনো রকম আনন্দ, এরকম কোনো সময় জয়া বোন দেখেনি। যেন একটা ঝিমানো একটা শান্ত পরিবেশ, মানে বাড়িতে ঢুকলেই যেন পরিবেশটা একটা অন্যরকম হয়ে যেত।
2 ঘন্টা যে পড়াতাম আমি, আমার যেন একটা ভয়, একটা কীরকম যেন শরীরের মধ্যে কাজ করতো। ঠিক ভয় না, একটা অদ্ভুত ফিল হতো। জয়া বোন বলে, দিদি ভাই, ওর মা, মেয়েটির মা কখনো কখনো আমাকে চা দিতে আসতেন, অথবা 2টো রসগোল্লা আমাকে দিতেন। হয়তো কখনো দিতে আসলেন, উনি এসে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো, বড় বড় করে দেখতো। আর মাটাকে দেখলে যেন মনে হতো একটা মৃত মানুষ, সে যেন জীবন্ত মানুষ না। চোখগুলো এতটাই বড় বড় করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, কিছু বলতো না মুখে। মানে একটা মানুষ তো ভালো মন্দ কোনো কথা বলে, কোনো কথা বলতো না, শুধু তাকিয়ে থাকতো। তো এরকম করেই বোন পড়াতে থাকে, অদ্ভুত একটা ফিল হয়, তবুও পড়াতে থাকে। এবার যেটা বোনের সাথে ঘটলো, প্রথম ইনসিডেন্ট, বোন বলে, এরকম একবার পড়াতে গেছি, যেই ঘরটায় ওই একদম ঢুকে ডাইনিং স্পেস, একদম মানে ডান দিকে যে ঘরটা, ওই ঘরটায় যেরকম পড়াই ওই ঘরে পড়াচ্ছি। আমি যেখানটা বসতাম খাটের ওই পাশটায় পেছন দিকে একটা জানলা ছিল, আমি জানলার দিকে পেছন করে বসতাম, আর মেয়েটি আমার মুখোমুখি বসতো দেয়ালের দিকে। তো পড়াচ্ছি, হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। লোডশেডিং হতেই পুরো ঘর অন্ধকার। হঠাৎ একটা ঠান্ডা হাত, মানে মানুষের হতে পারে না, একটা ঠান্ডা, যেরকম ধরো আইস, মানে তুমি ধরো বরফের মধ্যে হাত দিয়ে যদি কারোর গায়ে হাত দাও, ওই রকম চিল ঠান্ডা বোনের পিঠে হাতটা দেয়। বোন তখন বলছে, এই তুমি কি ভয়তে আমার কাছে এসে বসেছো? তুমি কোথায়? তখন মেয়েটি সামনে দিয়ে বলছে, না দিদি, আমি তো যেখানে বসেছিলাম ওখানেই বসে আছি, আমি তো তোমার ওখানে যাইনি। ওই সময় মেয়েটা ছিটকে, মানে বোন জয়া ছিটকে তখন বিছানা দিয়ে উঠে পড়ে। উঠে বলছে, তাহলে আমার গায়ে এখন কে পিঠে ঠান্ডা হাত দিল? তখন বলছে, পিঠে কে ঠান্ডা হাত দেবে? জানলাটা খোলা ছিল, গরমকাল, ও তো কিছুতেই মানবে না বোন, ওর তো পিঠে ঠান্ডা হাতটা লেগেছে। কিন্তু বাচ্চা মেয়েটি বলছে যে, তোমার এটা মনের ভুল, হয়তো ঠান্ডা হাওয়া দিয়েছে, ওটা তোমার মনে হচ্ছে কেউ হাত দিয়েছে। কে হাত দেবে? মেয়েটা এই কথা বলে। যখন বলে, বোন তখন কোনো রকমে পড়িয়ে বাড়ি চলে আসে। এবার বলছে, দ্বিতীয় দিনের কথা বলি। এটা হচ্ছে 1 মাস পরের ঘটনা বলছি। এবার বলছে, 1 মাস হয়ে যায়। 1 মাস পর যখন আবার পড়াতে যাই, মানে সপ্তাহে তো 2 দিন করে পড়া ছিল, বলছে, আমি পড়াতে বসেছি, হঠাৎ যে বাঁ দিকে, যে বললাম না ডান দিকে 2টো রুম, বাঁ দিকে একটা রুম রয়েছে, আর একটা তার পাশেই একদম একই দেয়ালের মধ্যে একটা বাথরুম রয়েছে, ওটা কমন বাথরুম। তো বোন জয়া মেয়েটিকে বলে, আচ্ছা, তোমাদের ওই ঘরটায় তালা দেওয়া কেউ থাকে না? তখন মেয়েটি বলে যে, না না, ওই ঘরে কেউ থাকে না, ওই ঘরে তালা দেওয়া। ওই ঘরে ওই বাড়ির যত কাজের জিনিস নেই, যেগুলো লাগে না, ওই ঘরটার মধ্যে সবগুলো রেখে দেওয়া হয়েছে, ওই জন্য ওই ঘরটা তালা দেওয়া থাকে। বোন বলছে, আমি প্রায় 1 মাস ওভার পড়াচ্ছি, কোনো দিন আমি ওই ঘরটা খোলা দেখিনি, ঘরটা ওরকম তালা দেওয়া থাকে। বলছে ওই ঘরটা, মেয়েটা বলছে, না ওই ঘরে তো অনেক জিনিসপত্র রয়েছে, আমরা কেউ ঢুকি না, ওই ঘরটা তালা দেওয়াই থাকে, কারণ ওই ঘরে ইঁদুর টিঁদুর আছে, ওই ঘরটার ভিতরে অনেক মালপত্র তো, ওর জন্য। তা বোন আর সেটা নিয়ে বেশি কিছু ঘাটায়নি, হতেই পারে তাই না, কিছু থাকতেই পারে, ঘরের অনেক মালপত্র অনেকেই ওরকম করে স্টোর রুম হিসাবে রাখে, তা মেয়েটা সেটাই বোঝাতে চায়। তা বোন সেটা নিয়ে আর কোনো মাথা ঘামায়নি। সেদিনকে পড়ায় বোনের একটা, মানে ওই বাড়িতে গেলেই একটা পরিবেশটা অদ্ভুত লাগতো, একটা অদ্ভুত পরিবেশ। তা বলছে, আমি সেই দিনকে, মানে বাড়ি থেকে ওদের পড়িয়ে বেরোই,
বের হয়ে বোন বলছে, দিদি তুমি জানো না আমি কি দেখেছি, তুমি শুনলে জানি না মানে বিশ্বাস করবে কি না দিদি, আমার নিজের চোখে দেখা। সেদিন পড়িয়ে যখন বেরোই, মেয়েটাকে আমি বললাম তুমি গেটে তালা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তো আমাকে বললো ঠিক আছে। তা আমি ওদের ঘর থেকে যথারীতি বাইরেটা বেরোই, বেরিয়ে ও মেয়েটা তালা দিয়ে দেয়। তখনও কিন্তু ওদের বাড়ির ওই বারান্দাটাই রয়েছি, ছোট্ট করে বারান্দা, বললাম বেশি বড় না, কটা গাছপালা লাগানো। বলছে আমি যখন জুতোটা পরে আমি যখন ওদের ওই ছোট্ট বারান্দায় যখন আমি ঘুরবো, মানে দুপা আসলেই তো গেট, বাইরের গেটটা খুলে আমি রাস্তায় বেরোবো, আমি যখন ঘুরবো তখন আমি দেখলাম ওই গেটটা, যে গেটটা বন্ধ করলো, ওই গেটটার ওখান থেকে না পাশে একটা গলি আছে, সরু গলি মতো, ওদের বাইরে দিয়ে গলিটা, ওখানটা কেউ না একটা দাঁড়িয়ে ছিল। বোন বলছে আমি পরিষ্কার দেখলাম কেউ একটা ছিল, আমাকে দেখে সরে গেল, বোন কি করে, জুতোটা পরে ও ওইখান থেকে ওই দরজাটা যে রয়েছে ওদের বাইরে, ওই ঘরের দরজার গা লাগিয়েই একটা গলি মতো আছে, যেই গলিটা যেখানে ও পড়াচ্ছে বোন, ঠিক ওই গলিটা আর ওই জানলাটার পেছনে, মানে ওই জানলাটার কাছে বসলে ওই গলিটা দেখা যায়। ওই দিকটা কেউ যেন চলে গেল। বোন কি করে, ওই গেটের ওখান থেকে আড়াল দিয়ে গলিটার দিকে তাকায় একটু উকি দিয়ে, বলছে দিদি আমি যা দৃশ্য দেখলাম আমি ভাষায় তোমাকে বলতে পারবো না। আজও আমি তোমাকে, এই ঘটনাটা ঘটেছে 2001 কি 2000 সালে, কিন্তু আজও আমার এই ঘটনাটা বলতে একটা গায়ে ভয় লাগছে, একটা শিহরণ দিচ্ছে, বুকের ভিতরটা কাঁপছে। বলে আমি দেখলাম যেই জানলাটার কাছে আমি পড়াই, ঠিক ওই জানলাটার কাছে একটা মেয়ে বলবো না বউ বলবো আমি জানি না কে, কিন্তু তার চুল লম্বা লম্বা, তার চুল কোমরের নিচ পর্যন্ত, হাঁটু বেয়ে নিচে নেমে গেছে, তার চুল লম্বা, একটা শাড়ি পরে আছে। চৈতনিক রাতের বেলা ওই দিকটা অতটা আবছা অন্ধকার, আকাশের যে আলো, চাঁদের আলোতে, প্রকৃতির আলোতে যতটা ও দেখে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, বলছে একজন নারী মূর্তি যে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে পেছন, আমার দিকে তার মুখ না, কিন্তু আমার দিকে পেছন ফিরে, তার চুল হাওয়া দিচ্ছে, হাওয়ায় হালকা উঠছে, হালকা হালকা হাওয়ায় উঠছে, সে চুল ছেড়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। এইটা দেখে বোনের হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়, কারণ ওই বাড়িতে কেউ আসে না বোন জানে, আর ওই 3জন ছাড়া ওই বাড়িতে কেউ নেই, তাহলে ওইখানে ওটা কে? বোন বলছে দিদি ভগবানের কৃপা, তখন ওই সময় ওদের যে বাড়ির বাড়ি, মানে ঢোকার আর বাইরে বেরোনোর গেটটা, যেটা আমি বললাম বারান্দা, ওইখানে একটা বাল্ব লাইট দেওয়া থাকে, যখন কেউ বেরোচ্ছে বা কেউ ঢুকছে তখন ওই লাইটটা জ্বালানো হয়। ওই সময় ওই লাইটটা জ্বালায়। বলছে যখন ওই লাইটটা জ্বালায় তখন দেখি ওখানে সেকেন্ডের মধ্যে কিচ্ছু নেই, আর ওই সময় লাইটটা জ্বালিয়ে মেয়েটির বাবা বাইরে বেরোয়, বেরিয়ে আমাকে দেখে বলছে কি হলো, তুমি তুমি এখনো যাওনি? তখন বলছে না আমি ওই মানে আমি এই যাচ্ছিলাম। তখন সেই মেয়েটির বাবা বলছে তুমি কি ভয় পেয়েছো? বলছে না না আমি ভয় কেন পাবো, ভয় পাইনি। আমাকে বোন জয়া বলছে দিদিভাই এই ভয় পাওয়ার কথাটা আমাকে দুবার সেই মেয়েটির বাবা বলে, আবারও বলে তুমি কি ভয় পেয়েছো, কিছু কারণে ভয় পেয়েছো আমাকে বলো। আমি বললাম না না আমি আসছি, কোনো রকম বলে আমি ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি আসি। বাড়ি এসে ওই মাকে কথাটা বলি, মাকে যখন ঘটনাগুলো বললাম, মা তখন বলল তোর তো আরও আগে ওখানে পড়ানোটা ছেড়ে দেওয়া দরকার, কেন পড়াচ্ছিস 2টো টাকার জন্য, কোনো দরকার নেই তো। যাই হোক, বোন কিন্তু তারপরেও পড়াতে যায়, সেই ঘটনা ঘটার পরেও পড়াতে যায়, বোনের সাথে কোনো কিছু হয়নি। বলছে দিদি যেদিন আমরা লাস্ট পড়ানো, হয়তো সেদিন আমি লাস্ট করতাম না, হয়তো মেয়েটাকে পড়াতাম। এটা এই ঘটনাটা আমার
প্রায় ওই 2 মাস 5-10 দিনের দিন ঘটে। বলছে হঠাৎ আমার খুব জোরে মানে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। আমি মেয়েটাকে বললাম, তুমি এগুলো লেখো, আমি একটু ওয়াশরুম যাব। বললো ঠিক আছে। বলছে আমি ওয়াশরুম ওতে ঢুকলাম, ঢোকার পরেই আমার মনে হচ্ছে ওয়াশরুমের ভিতরে কিছু একটা আছে যে আমার একদম গায়ের সাথে সাথে রয়েছে। আমি যেই দিকে ঘুরছি পেছনে মনে হচ্ছে যেন আমার কেউ আছে, ওয়াশরুমের ভিতরে কেউ আছে। আমি যেই দিকে ঘুরছি সেই দিকেই বারবার মনে হচ্ছে ওয়াশরুমের মধ্যে কেউ আছে। সেই দিন বোন ওখান থেকে বেরিয়ে ওর শরীর এতটাই খারাপ লাগতে থাকে, বোন তখন মেয়েটাকে বলে যে আমি বাড়ি যাচ্ছি, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি পরে তোমাকে অন্য দিন এসে এগুলো পরিয়ে দেবো, যেগুলো পরানো বাকি রইল। এই কথা বলে বোন ওখান থেকে বাড়ি আসে। বোন বলছে দিদি বাড়ি আসার পর আমার যা কাঁপুনি দিয়ে গায়ে জ্বর, এর আগে আমি যখন দেখেছি আমার কিচ্ছু হয়নি, কিন্তু আমি ওয়াশরুম থেকে আসি যখন, আমি ওয়াশরুমের ভিতরে বুঝতে পারছিলাম যে কেউ আমার গায়ের শতে শতে রয়েছে, আমি যেদিকে ঘুরছি সেই দিকে যেন সে এসে দাঁড়াচ্ছে। বাড়িতে এসে ধুম জ্বর, বাড়িতে এসে ধুম জ্বর। তারপরে আমি ওই পড়ার টিউশনিটা ছেড়ে দিই, আর পড়াতে যাই না। তো এই ঘটনাটা বোন কলেজে তার একদিন আলোচনা করে, সবাইকে বলে যে আমার সাথে এরকম একটা অভিজ্ঞতা হয়েছে, আমি এরকম একটা বাড়িতে পড়াতাম। বোনেরই ভালো একটা বান্ধবী, সেও তার সাথে পড়ে কলেজে। সেই বান্ধবীর বাড়িও হচ্ছে যেখানে মেয়েটাকে পড়াতে যেত তার ছাত্রীকে, ওইখানেই 2-3টে বাড়ির পরে। সেটা কিন্তু বোন জানে না। বোন বলছে আমি জানতামও না যে ওর বাড়ি ওখানে। আমি যখন বলছি তখন আমাকে সেই বান্ধবী বলছে তুই আমাদের ওখানে ওই বাড়িতে পড়াতে যেতিস? তখন বোন বলছে হ্যাঁ। বলছে তুই জানিস না কিছু? বলছে না, আমি তো কিছু জানি না। তখন বলছে শোন, ওই বাড়িতে কি হয়েছে জানিস? বলছে কি হয়েছে? ওই বাড়ি তো ওই জন্য মনে হয় কেউ মানে ওদের সাথে কথা বলে না। তখন বোন জিনিসগুলো শোনার পর একে একে দুই করে যে কেন প্রতিবেশীরা কেউ ওদের সাথে কথা বলে না, মেয়েটার সাথে কথা বলে না। ওরা একটা পরিবেশের মধ্যে থেকেও পুরো এক ঘরে 3জন মেম্বার। কারণ তখন ওই বান্ধবীটা বলে, যার বাড়ি ওইখানেই, বলছে ওই বাড়ির যে মেয়েটিকে পড়াতিস ওর একটা দিদি ছিল। ওর দিদিটা একটা ছেলেকে ভালোবেসে তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ে করার পর কিছুদিন যায়, সংসার করে। তারপরে খুব সেই শ্বশুর বাড়িতে অশান্তি ঝামেলা হয়। এত অশান্তি ঝামেলা হয়, মেয়েটি তখন তার মা বাবার কাছে চলে আসে ওই বাড়িতে। এসে খুব অল্প দিনের মধ্যেই ওই মেয়েটা ওই বাড়িতে, যেই ঘরটা সবসময় তালা মারা দেখতো, সেই ঘরেই ওই বড় দিদিটা থাকতো। ওই দিদিটা ওই ঘরে নিজের গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে, সুসাইড করে। তারপর থেকে ওই বাড়িতে ওই মেয়েটাকে প্রতিবেশীরাও দেখতো, অনেক কাউকে আশেপাশে জ্বালাতন করতো। যার কারণে মেয়েটির মা বাবা তখন একজন তান্ত্রিককে নিয়ে আসে, একজন না অনেক তান্ত্রিক দেখায়, কোনো এক তান্ত্রিককে নিয়ে এসে সেই যে বাড়িটা ওই ঘরটার মধ্যে আর কি বন্ধন করে দেয়। ওই জন্য ওরা ওই দরজাটা খোলে না, যেই দরজাটার ভিতরে মেয়েটা থাকতো, মানে ওই ঘরটার ভিতরে যেই দরজাটায় তালা দেওয়া, ওই ঘরে মেয়েটা থাকতো। মেয়েটা ওই ঘরে সুসাইড করে। কিন্তু তবুও ওই বাড়িতে ওই ঘরে কেউ না ঢুকলেও সেই মেয়েটার আত্মা কিন্তু এখনও পর্যন্ত ওই ঘরে হেঁটে চলে ঘুরে বেড়ায়। আর বোন বলে জয়া, দিদিভাই আজ বুঝতে পারি যে ওই মেয়েটার মা, মানে আমি যাকে পড়াতাম আমার ছাত্রী, তার মা আমার দিকে ওরম করে কেন দেখতো, হাঁ করে আমাকে কোনো কথা বলতো না, বড় বড় করে তাকাতো। কারণ তারও তো মেয়ে ছিল, বড় মেয়ে, হয়তো আমার সাথে তার মেয়ের কিছু মিল পেত, হয়তো তার জন্যই এসে দাঁড়িয়ে দেখতো। কারণ একটা মানুষকে খাবার দিয়ে বলে এটা খেয়ে নিও মা, বা এটা খেয়েও যাবার আগে পড়িয়ে খেয়ে যেও, কথা তো বলে। কিন্তু কেউ খাবারটা খাটের উপর সামনে রেখে দাঁড়িয়ে থেকে হাঁ করে
যে মেয়েটা সপ্তাহে 2 দিন করে পড়াতে আসছে তার দিকে দেখে, নিশ্চয়ই তার মধ্যে তার বড় মেয়ের কোনো সিমিলার কিছু তো পেত, যার কারণে আমাদের জয়া বোনকে দেখে সেই ছাত্রীর মা হয়তো তার বড় মেয়ের কথা মনে করত। মা তো মা তো কখনো ভুলতে পারে না, মা বাবা কখনোই ভুলতে পারে না সন্তানকে, সে যেরকমই সন্তান হোক না কেন। ওর জন্যই বোন বলে, দিদিভাই আমি পরে বুঝলাম যে এতগুলো ঘটনা আমার সাথে ঘটে, আর আমি যাকে দেখেছিলাম সেটা ওই যে মেয়েটা সুসাইড করে আমার যে ছাত্রী ছিল তার দিদিকেই আমি দেখেছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, হয়তো বোনের মতো করে আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি, ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এখন চলো আমরা কমেন্ট পড়ব। বোনের গলার ভয়েসটা কতটা মিষ্টি আমি তোমাদেরকে একটু শোনাই, দাঁড়াও। তখন না হঠাৎ করে আমার পিঠে একটা ঠান্ডা একটা হাত এসে টাচ করলো। এইবার আমি না পুরো একদম মানে কি বলবো, হঠাৎ করে আমি তো একটু ঘাবড়ে গেছি। বুঝতে পারলে কত সুন্দর ওর গলার ভয়েসটা? আমি তোমাদের শোনালাম বোন যে ঘটনাটা পাঠিয়েছে। তো চলো এবার আমরা তাড়াতাড়ি করে কমেন্টগুলো পড়ি। চলো। পড়াতে গেলেও কিন্তু সাবধান, মানে কোথায় কোন জায়গায় খুপটি করে ঘাপচি করে কি অপেক্ষা করছে আমাদের জন্য আমরা কেউ জানি না। তাই জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। তাহলে চলো এবার আমরা কমেন্ট পড়ি। প্রথম কমেন্ট করেছো কালকের ঘটনায় শম্পা মিনি কিচেন, সুজাতা বড়ুয়া। তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, বিরাট দাস ত্রিপুরা থেকে। তারপরে কমেন্ট করেছো নীলিমা সিংহ, রূপা দে, মঙ্গল মুখার্জি। তারপর কমেন্ট করেছো পাপ্পু দে ভাই, আয়ান হালদার, হোয়াইট কিং বনু, বনানী কর্মকার দিদি ভাই, এস কে কালিম দাদা ভাই। তারপরে ডালি দেবনাথ, কাকুলি রয়, শ্রাবণী হাজরা। তারপর পিন্টু ঘোষ, বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, রাজা মল্লিক, উমা ঘোষ, সুদীপ রয়, চৈতালি রয়, ঝুমা চ্যাটার্জি, রিয়া। তারপর কমেন্ট করেছো শম্পা মিত্র, সুজাতা দাস, সুমনা ভট্টাচার্যা, স্বাতী ঘোষ, চৈতালি চক্রবর্তী, রাজীব ঘোষ, কৃষ্ণা ধারা। সবার কমেন্টে আমি নামগুলো বলে দিলাম, কমেন্টগুলো পড়লাম না। আমি কমেন্টগুলো কিন্তু সব চেক করি, সব কমেন্ট আমি পড়ি, কিন্তু এখন পড়তে গেলে যেহেতু ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে, এডিট করে কেটে তোমাদের কাছে দিতে দিতেও অনেকটা রাত হয়ে যাবে, যার কারণে আজকের ঘটনাটা এতটাই রাখলাম আর নামগুলো সবার পড়লাম। আর আগামীকাল একটা দুর্দান্ত টিপস আসবে, সবাই সাথে থেকো। এমন একটা টিপস, বারবার তোমাকে কেউ ক্ষতি করছে, তুমি বুঝতে পারছো না, তাহলে পারে কি করবে? এমন কিছু করেও কিছু দিনের জন্য হলেও আটকানো যেতে পারে, এরকম কিছু একটা টিপস তোমাদের জন্য আনবো। সবাই সাথে থেকো, বড় মায়ের আশীর্বাদে সবাই খুব ভালো থেকো। গরম পড়েছে, যতটা পারবে ছাতা এখন অবশ্যই ব্যবহার করবে, বেশি বেশি করে জল খাবে, আর সানস্ক্রিন লোশন কিন্তু ইউজ করতে ভুলবে না। ছেলে বলো মেয়ে ভাই বোনেরা সবাই কিন্তু ইউজ করবে, যদি আমি করি না, আমি তোমাদের বলছি আমি ওসব করতে পারি না, কারণ আমি কিছু মাখতেই পারি না, আমার প্রচণ্ড ঘাম হয়। আমি শুধু মুখটা ধুই, তাই দেখো না আমার মুখে কিচ্ছু নেই, তাই কত ঘাম। যাই হোক, এখনের মতো আসি, সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।